এখানে উপস্থিত আমার বন্ধুরা এবং বাংলাদেশের এই পরিস্থিতি বিষয়ে আগ্রহী আমার সমমর্মীরা, আমি সেই অর্থে প্রফেশনাল বক্তা বা নই, বা আমি অধ্যাপক নই যাতে যে কোনো সময় যে কোনো বিষয়ে খুব বলা যায়। আমি আমার একটু ব্যক্তিগত কথা একটু বলবো, কারণ আমার কোনো, আর আমি একটা কথা বলি, আমি কোনো মতান্তর বা একটা বামপন্থীদের ইত্যাদি ইত্যাদি আমি জানি না। আমি একজন গণতান্ত্রিক মানুষ, আমি আমার কথাটা শুরু করবো। সামান্য একটু পটভূমি বললে ভালো হয়। সেটা হচ্ছে, আমি ফাতেমা জিন্নাহর যখন ইলেকশন হয়, এখানে কয়েকজন জানেন, সবাই জানবেন না, কারণ বাচ্চা তারা জানেন করে। সেই সময় আমি 7 থেকে 8-এ উঠেছি। তখন আমাদের ওই ক্ষুদিরামের জাত, তো বাচ্চারাও রাজনীতি করে, সেরকম আমরাও সেই সময় তাতে কাজ করেছিলাম। আর তার সাথে তো ভাষা আন্দোলন তো দেশের সব ছেলেরাই করে। এইসব কারণে আমি ওখান থেকে, স্কুল থেকে প্রথমে আমাকে আপ করে দেয়, তারপরে পুলিশ থেকে এসে আমার বাবাকে এবার ইত্যাদি ইত্যাদি যারা রাজনৈতিক হয় তাই খানামল। তারপর তো আমি এদেশে চলে আসি। আমি মজিবরের খুব, আমাদের এলাকার মানুষ, আমি খুব ভক্ত ছিলাম। উনি আমাদের স্কুলে এসেছেন, ফলে আমাদের একটা ওই বালি বাঁধের মতন জায়গা আছে। কিন্তু আমি কি কথাটা এখন বলতে চাই, ঘা খেয়ে ছেড়ে আসা মানুষদের যে আবেগ গোটা বাঙালির জন্য কাজ করেছে, যারা ঘা দিয়েছেন, বাস্তব ক্ষেত্রে তাদের সেই আবেগ নেই। 10% আছে, সবার নেই। অর্কবাবু এইসব আমার স্পেশালিস্ট, ওনার সাংবাদিক, ওনাদের অনেক সমীক্ষার ফল আছে, ওরা এসব বলতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত অবস্থানটা এখানে, যার জন্য আমি খুব ভালো ভালো কথা বলতে পারছি না। এ কথা তো সত্য যে এই সময়ে যে একটা ছাত্র জনতা বলে ওরা, তাদের যে একটা আপরাইট বলেন, অভ্যুত্থান বলেন, তা হয়েছে। তার জন্য পটভূমি যেখানে ছিল, সেখানে ওই আমি একটু যে গণতান্ত্রিক, সেই গণতন্ত্রটা ওখানে ছিল না 15 বছরে। আমাদের এখানেও নেই, আমাদের এখানে একটু কম নেই, কারণ এখানে উপরে বেড়া একজনরা আছে, তারা অন্যভাবে চায় না, আর এরা অন্যভাবে চায় না। কিন্তু ওখানে ওখানে ছোট্ট একটা দেশ, তো গোটাটা গিলে ফেলতে সহজ, যার জন্য রাত্রের নির্বাচন ইত্যাদি ইত্যাদি হয়েছিল। আমার প্রিয় নেতা মজিবরও শেষ পর্যন্ত সেই দিকে বাকশাল করার পরে সেখানে যে অবস্থান হয়েছিল, সেই অবস্থানকে গণতান্ত্রিক অবস্থান বলে না। তিনি ভাবতেন নিজেকে চীনের চেয়ারম্যানের মতন, কিন্তু চীন একটা সমাজতান্ত্রিক দেশ, সেখানে অর্থনীতি নিচে পর্যন্ত নেমে যাওয়ার কথা, বা গেছে হয়তো, আমি অতটা ভালো জানি না। সেইরকম তো একটা গণতান্ত্রিক দেশ বা ন্যাশনালিস্ট এইসব দেশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের যেসব ছোট ছোট দেশ তা হতে পারে না। তাও আর একটা ভিয়েতনাম যেমন করে তার স্বাধীনতা যুদ্ধ করে দীর্ঘ প্রলম্বিত অনন্ত উৎসর্গের ভিতর দিয়ে, সেই অবস্থান তো বাংলাদেশের হয়নি। বাংলাদেশ 9 মাসে একটা কার্বাইনে পাকা ফল পেয়ে গেছে, এবং তার জন্য যে কার্বাইন সাপ্লাই যারা করেছেন তারা হচ্ছে ভারত। ভারত যা কাজ করেছে সেটা ঠিক করেছে, ভালো করেছে। মানুষের বিল পেয়েছে, মানুষ দাঁড়াবে, এটা যথার্থ কাজ, এতে কোনো অন্যায় আমি দেখি না। কিন্তু যে অবস্থানে গেলে এটাকে আর একটু ভালো জায়গায় নিয়ে যেত, যে সৌজন্য ভারত দেখিয়েছিল, একটু অংশ তারা দখল নেয়নি, কোনো আধিপত্য সেইভাবে করেনি। অর্থনৈতিক আধিপত্য বাংলাদেশের সাথে করতে হয়, তা নাহলে তাদেরই বিদেশ থেকে মালপত্র কিনে আনতে হলে তাদের অনেক বেশি টাকা লাগে। এটা তো আপনারা বোঝেন, দূরের থেকে আনতে গেলে, প্রতিবেশী বাড়ি থেকে নিতে গেলে কম লাগে। এই অবস্থানটা হচ্ছে একটা অবস্থান।
দ্বিতীয়ত হচ্ছে ওখানে যারা পরাজিত হয়েছিল মুক্তিযুদ্ধে, যে রাজাকাররা, আলবদররা, আলিচারা, এরকম যে দক্ষিণপন্থী ভয়ঙ্কর দক্ষিণপন্থী শক্তি, তার সাথে আমাদের এখানে লোকদের একটু ভাবনার পার্থক্য হবে। আমাদের এখানে পশ্চিমবঙ্গে এখন আরএসএস এর স্কুল আছে, তারা কতটা মগজ ধরাই করে ছেলেপেলে তৈরি করে বাইরে দিচ্ছে অতটা ধারণা আমাদের নেই, আগে ছিল না। আমাদের এই সময়ে, বর্তমান দিদির সময় সেটা একটু বেড়েছে, ভালোই হয়েছে। গণতন্ত্র তো সবারই প্রসার হওয়া উচিত হয়েছে। তারা কিভাবে সেটা করছে, দক্ষিণপন্থাকে কিভাবে একেবারে আপনার মেরুদণ্ডের শিরের ভিতরকে ঢুকিয়ে দিচ্ছে, সে আমি জানি না। আপনারাও এখনই অতটা পান না, পাবেন কয়েকদিন পরে, কিন্তু এখনো পান না। কিন্তু ওখানে গোটা যে শরীয়তি ব্যবস্থা এবং তাদের একটা আন্তর্জাতিকতা আছে, এই আইএসআই ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো, তাদের একটা আন্তর্জাতিক মৌলবাদ। সেই অর্থে হিন্দু মৌলবাদটা আন্তর্জাতিক হওয়ার কোনো ক্ষেত্রেই নেই, কারণ একমাত্র হিন্দু দেশ নেপাল, তার সাথে এই বড় ভাই হিন্দু রাষ্ট্রের ভালো সম্পর্ক নেই। ভুটানের সাথে বুদ্ধিস্ট, তা সত্ত্বেও অর্ধেক হিন্দুটা সেইভাবে যেটুকু থাকা দরকার ছিল তাও নাই। সেই দিক থেকে এমনকি শ্রীলঙ্কা তাও নেই, সেই দিক থেকে সেরকম নয়। বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওখানে কিন্তু ব্যাপকভাবে মাদ্রাসা মক্তব হয়েছিল। আমি যখন 97-98 ওই টেকনাফ থেকে প্রায় টেকনাফ মহেশখালী দ্বীপ থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত আমি ঘুরেছিলাম বাংলাদেশে, অন্য কাজে, সেটা বলার দরকার নেই। সেইটার জন্য তখন কিন্তু আমি ওই টেকনাফ এলাকায়, ওখানে কিন্তু আমি দেখেছি সকালবেলায় ছেলেরা যাচ্ছে মক্তবে, তারপরে 11টায় যাচ্ছে প্রাইমারি স্কুলে। আমার বাবাও পূর্ব বাংলা প্রাইমারি শিক্ষক ছিলেন। আমাদের ওই দেশে মানে ফরিদপুরের আমাদের এই এলাকায় কিন্তু ওইরকম মক্তবের প্রাধান্য ছিল না। যদিও এই কথা বলি আমি আপনাদের, যে আমাদের যে হরিচাঁদ ঠাকুর, যাকে মতুয়া ধর্ম বলে, যারা আমরা আমাদের ঘরটা, যাদের আমাদের যে সংস্কৃতির ভিতরে আমরা একটু গড়ে উঠেছি, তার কিন্তু তারা শিক্ষিত না। গুরুচাঁদ ঠাকুর একটু শিক্ষিত হয়েছিলেন, তাও পদ্মবিলেতে, আমাদের ওখান থেকে 4 মাইল 7 মাইল দূরে মাদ্রাসায়, ছোট মাদ্রাসা বক্তব্য, তাতে এই তার তখন তো এই ফার্সিটা শেখা ব্যাপারটা ছিল, তাই তার শিখেছিল। ফলে ওই ব্যবস্থাটা সেখানে ছিল, কিন্তু ওইরকম ছিল না। চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি ইত্যাদি অঞ্চলে সব জায়গায় যেখানে বুদ্ধিস্টেরও একটা ভালো প্রভাব আছে, এবং ওখানে যে সংখ্যা গুরু মুসলমান তা বলা যাবে না, তার সত্ত্বেও কিন্তু ওখানে মৌলবাদী প্রবণতা আমি দেখেছি খুব। এবার আমি দ্বিতীয় কথা বলছি, এই যে আমি যে চিতা সাজিয়েছি সেই চিতাই আমাকে তুলে দিয়েছে, এই কথাটা বলা যায় হাসিনার ক্ষেত্রে। হাসিনার কথা ঠিক, আমরা যেমন দেখি যে সে কিছু মৌলবাদীদের বা যারা রাজাকারের, যারা ওই সময় এনডিএ ছিল, তাদেরকে ভাইস দিয়েছিল, কিন্তু তা একটা পার্সেন্টেজ। কিন্তু তিনি প্রায় 500 ওই কওমি মাদ্রাসাকে বিশালভাবে অনুদান দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে, উনি কওমি জননী এই উপাধিকে ভূষিত হয়েছিলেন। এবং তখন এদের প্রচন্ড প্রবল প্রতাপ। আর একটা কি করলেন সর্বনাশ, ওয়েস্ট বেঙ্গলের মাদ্রাসা আছে, ওয়েস্ট বেঙ্গলের মাদ্রাসা ছাত্র যখন মন্ত্রী, তিনি এখন আবার কংগ্রেস বা তৃণমূল, তিনি যখন লেফট ফ্রন্টের মন্ত্রী ছিলেন, সেই সময় মাদ্রাসাটাকে ওরা অনেকটা একটু এই জেনারেল এডুকেশন, সায়েন্স ইত্যাদি তাতে অনেকটা প্রসারিত পারে। আরো কি প্রসারিত হয়েছিল আমি তো কতটা জানি না, কিন্তু পরে। এবং তার জন্য তাকে বাংলাদেশ থেকেও লোক এসেছিল, আমরা কিভাবে তার এগুলোকে আপনার করতে পারি সেই সব। এইবার অন্যদিক থেকে ওখানের এই মাদ্রাসাগুলোকে কি করলো ওরা বললো যে জেনারেল যে এডুকেশন বিশ্ববিদ্যালয়, তার সাথে ওদের যে ফাজিল বা অন্যান্য যে ডিগ্রি, আমি অত ভালো জানি না,
সেই সব ডিগ্রি সমান, অর্থাৎ ওরা ডাইরেক্ট মাদ্রাসা থেকে এসে ইউনিভার্সিটি ঢুকে যাচ্ছে। এবং কিছু মনে করবেন না, এই যে জনতা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তার যে ছাত্ররা, তার 60% নেতৃত্ব হচ্ছে এই কওমি থেকে আসা মাদ্রাসার ছেলেরা। এবং তারা আর একটা জিনিস দেখবেন আপনি, ওদের বলা টলার ভিতরে আছে ওদের, যে যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে অনেক টাকা দিয়ে ভর্তি হতে হয়, সেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা বড় ভূমিকা পালন করেছে ভাষা আন্দোলনে। সেই সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেই অর্থে তেমন ছিল কিনা আমি জানি না, বোধহয় ছিল না, কিন্তু যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এখন হয়েছে নানা দেশে, সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু একটা বিশাল আকারে এতে ভূমিকা পালন করেছে। এবং তারা হচ্ছে ওই কওমি মাদ্রাসা থেকে এসছে, এবং যাদের হচ্ছে মূল শিক্ষা বা শিক্ষার দর্শন সেটা হচ্ছে শরীয়তি শাসন ব্যবস্থা প্রবর্তন, একটা আদর্শ ইসলামিক রাষ্ট্র স্থাপন সেই জায়গায়। এবং আমি এটাও জানি না, এটা অল্পবাবুরা বলতে পারবেন, যে পৃথিবীর কোন কোন মুসলিম প্রধান দেশে, ইন্দোনেশিয়া একটা মিক্স কালচার বলছি না, দেশে অন্য ধর্মের মানুষেরা গণতান্ত্রিক সমস্ত অধিকার নিয়ে বসবাস করে, যেটা যাই হোক যত খারাপ হোক ভারতবর্ষ পর্যন্ত আছে এই যে জায়গাগুলো। এবং এটা কিন্তু ওই আমাদের হাসিনাদির সময় এইসব ঘটনা ঘটেছে। আর একটা সর্বনাশ আমি বাংলা ভাষার কর্মী হিসেবে বলতে পারি, আমাদের এখানে কিন্তু ভুল হোক ঠিক হোক, বামফ্রন্ট এক সময় প্রাইমারিতে বাংলা কম্পালসারি করার চেষ্টা করছিল, পার্সিয়ালি, কারণ বাবুদের স্কুলে না, মানে ইংরেজি স্কুলে না, এইসব স্কুলে, এবং প্রায় বাংলায় শুরু করতে চাচ্ছিল। সেটার ভিতরে একটা ভালো উদ্দেশ্য ছিল, তাতে কোনো সমালোচনা হওয়া উচিত না, আমি তা বলছি না, কিন্তু তার ভিতরে একটা বড় প্রবণতা ছিল যে ব্যাপক শিক্ষার জন্য মাতৃভাষার শিক্ষাটাই দরকার এবং তাতেই উন্নত করা উচিত। যেটা বাংলার একটা দেশ হলো ভাষা দিয়ে, পৃথিবীতে প্রথম একটা ভাষা কেন্দ্রিক রাষ্ট্র হলো, সেই রাষ্ট্রে বাংলা মাধ্যমে কেন 12 পর্যন্ত সব জায়গায় প্রায় কম্পালসারি হবে না? হয়নি। শুধু তাই না, হাসিনা সেই দিকে, হাসিনা এরকম বলছিলেন, আমরা হাসিনা আমাদের পত্রিকায় ছেড়েছি, তার ভিতরেও আছে যে তিনি তার বলছেন যে ইংরেজির সাথে বাংলাও পড়বে। মানে আমি ইংরেজি না পড়াটাকে কোনো প্রগতিশীলতা বলছি না, কিন্তু ওই রকম একটা দেশে ব্যাপক শিক্ষা যেখানে উন্নয়ন দরকার, জাপান যারা করে, বন্ধুরা যারা করে, সেটা করেনি, তা নেয়নি। এটাও কিন্তু আবার একটা বনেদিপনা আর একটা দেশপ্রেমিক অংশ এর ভাগ হয়ে গেছে। এবং এই যে একটা এলিট শ্রেণীর বিভাজন, এই বিভাজনে যে প্রগতিশীল যারা ছিল তাদের ভিতরেও সাংস্কৃতিক বিভাজন তৈরি করেছে। আর একটা কথা হচ্ছে ভালো কথা, যেটা খুব অর্থবহ কথা এবং যার ভিত্তি অর্থনীতিতে, সেটা হচ্ছে দুর্নীতি। আমাদের এখানে যেমন এই সিন্ডিকেট রাজ এখন তৈরি হয়েছে ভয়ঙ্কর ভাবে, এবং ছেলে যদি একজন মানে কারো এরকম নেতাদের মানে কাছাকাছি হতে পারে, তাহলে সে যত টাকা আয় করে সৎভাবে, যে ছেলেটা পাস টাস করেছে সে তো মাস্টারই পাচ্ছে না, গড়াগাড়ি খাচ্ছে, তার তো কোনো মান নেই, বাড়িতেও তার কোনো জায়গা নেই, ওর টাকাই ওর খেতে হয়। এই যে একটা অনৈতিক জীবন দর্শন, জীবন যাপন এবং তাদের বাধ্য করা, ওখানে কিন্তু অতটা তা নয়, ওখানে তার থেকে একটু বেশি। সেটা হচ্ছে কি, বিদেশে যত দামি দামি গাড়ি, সেই সমস্ত ঘিরে ধরছে সব বড় লোকদের বাড়ি, এবং এর দ্বারা যে কালচারটা গড়ে উঠছে, ছেলে মেয়েরা যারা ওখানে উঠছে, তাদের ওই যেমন আমরা ছোটকালে যখন আমি মিশনারি স্কুলে পড়তাম ওই কোড়াগাড়িতে, সেখানে যে খ্রিস্টান ছেলেরা, তাদের কিন্তু দেশের প্রতি কোনো আনুগত্য ছিল না, তারা আমেরিকা যাবে, লন্ডন যাবে, এইসব ছিল তাদের। এই খ্রিস্টানদের জন্য তাদের আদর্শ ভাবনা, এবং তারা কোনো অন্যায় করতে পারে না, পৃথিবী শুধু তারা ভালো করে, এইরকম একটা বোধ তাদের ভিতরে কাজ করে। এই শ্রেণীর ভিতরে ওই ধরনের একটা সাংস্কৃতিক বোধ কাজ করেছে,
যা মাটির থেকে তাদেরকে বিচ্যুত করেছে। একটা দুটো বিশ্ব বাংলা স্কুল নেই, পাঠাগার তৈরি হয় না, কিছু বই টই পড়ায় না, আমি তা বলছি না, এবং বাংলা একাডেমিতে ব্যাপকভাবে বাংলা বই ছাপা হয় না, আমি তাও বলছি না। আর একটা বন্ধন আছে, আমি 98-21 ফেব্রুয়ারি যখন ওখানে গেছি, তখন দেখি ওখানে বাংলা বই, এখানকার বাংলা বই ওখানকার বইগুলো বিক্রি হয় না, ঢুকতে দেয় না। এটা তো কোনো মানে জ্ঞান বিশ্বের দিক থেকে, ভাষা সাধনার বিশ্বের দিক থেকে, ঐক্যের দিক থেকে ভালো কথা না। আমাদের এখানে অনেক সময় অনেকে বলেন, দেখেন আমাদের এখানে তুমি সময়টা বলবো, আমাকে হাত তুলে আমি বন্ধ করবো, সেটা যেমন ধরেন ওখানে বলে, আমাদের বলে যে আমাদের এখানকার দেখো অনেক এখানকার কমিউনিস্টরা, বামপন্থীরা, তারা বিদেশি মার্ক্সের অনুগমন করে। তারা তলাঘাতটা নিয়ে দেখে না যে তারা কাকে অনুগমন করে। এই যে তথাকথিত আর্য সংস্কৃতি নীতিটা করতে এসেছে, এই আমার ট্রাইবাল সংস্কৃতি, আমার মাদ্রাসের তলাঘাত সংস্কৃতি, আমার এখানকার মাটির সংস্কৃতি, এমনকি আমাদের যে বৃহৎ পার্টি সরকার চালাচ্ছে, তাদের যে রাজনৈতিক পতাকায় যে সিম্বলটা, সেটা তো হিটলারের সিম্বল। এবং মুজাহিদের কাছ থেকে তো আমাদের এখানকার নেতারা গিয়ে শিখিয়েছিলেন ওয়ার্কশপ করে যে কিভাবে কি করতে হবে, কিভাবে এটা করতে হবে, বাঞ্চ অর্থাৎ কিভাবে আমি তৈরি করবো, তার জন্য তার ওখান থেকে বাঞ্চ নিয়ে এসছে। তাহলে ব্যাপারটা এইরকম, ওখানেও তাই। ওখানে কিন্তু জিনিসটাকে ওরা হিন্দি মানে ওদের বাংলা দেশপনা করতে গিয়ে বাঙালিপনাটার বিরোধিতা করলো। এরপর তো এইসব কথা সবাই কি জানেন, বলবেন। আমি একটা কথা বলি, আমাদের মূল কথা, আমরা দেখতে পাচ্ছি গোটা পাক ভারত উপমহাদেশ, সমস্ত জায়গায় নেতাজির জাত, বাংলাভাষী রবীন্দ্র নজরুলের জাত, তারা যেহেতু উদারতা ছিল, সেই জন্য যখন তারা তাদের ভাষাটাকে চাপাতে পারত, তারা চাপায়নি। আজাদি ফৌজের যে গান, সেটা হচ্ছে হিন্দুস্তানিতে, যে কমান, সেটা হচ্ছে হিন্দুস্তানিতে বা বিশ্ব ভাষায়, উর্দু, হিন্দি। এই উদারতা বাঙালির ছিল, সে চাপিয়ে দেয়নি বাংলা। এই চাপিয়ে না দেওয়ার ভিতর দিয়ে তার উদারতার সাথে তার দুর্বলতা প্রকাশ পেয়েছে বর্তমান বিচারে, স্বার্থপরতার বিচারে। সেই জন্যে যখনই তারা দেখেন স্বাধীনতা আপনারাই বেশি সবচেয়ে শিখিয়েছেন, এখানে বাঙালি সেই জায়গা নেই। বাংলাদেশের ক্ষেত্রে যে বাঙালিত্ব, যে ভারতের সহযোগিতা, গ্রেটার বাঙালি বোধের যে মানে পবিত্র মূল্যবোধ, মানে বাঙালি আগ্রাসন না, সেইখানটা কিন্তু ওরা সংকুচিত করে নিয়েছে তাদের ধর্মীয় সংকীর্ণতার দ্বারা। জাতি ভারতবর্ষের যে আমাদের স্টেট ডিভিশন হয়েছে, সেই স্টেট ডিভিশন হয়েছে ভাষা ভিত্তিতে। এবং এই যে জায়গায় অনেকে বলে ইউনুস সাহেব খুব সেকুলার লোক। হ্যাঁ, সেকুলার। জিন্নাহ সাহেব খুব সেকুলার ছিলেন, মানে তাদের মদের ঐক্য হতে পারে, কিন্তু পুজোর মানে নমাজের ঐক্য নেই, সে ঠিকই। কিন্তু তাদের যে স্বার্থ, সেটা মৌলবাদকে ব্যবহার করেই তাদের স্বার্থ। এবং আরেকটা কথা আপনারা দেখবেন, এখানে দুই দিকে, ওখানে হিন্দির যে আগ্রাসন, উর্দু যে আগ্রাসন ছিল, আর এখানে হিন্দি যে আগ্রাসন, দুই আগ্রাসন কিন্তু বাঙালির মুক্ত প্রাণ, মুক্ত চিন্তা, আলোকিত ভাবনাকে শেষ করে দিয়ে দক্ষিণপন্থী মৌলবাদী ভাবনার দিকে একটা চাপ তৈরি করার জন্য এখানে এক ভাষা, এক দেশ, এক জাতি, এক ধর্ম, ওখানেও সেই রকম করে ওরা চাচ্ছে যে এখন পাকিস্তানের যেটা হবে সেইটা, অর্থাৎ হিন্দি, উর্দু, আরবি, তাতেই তারা নিয়ে দিচ্ছে জিনিসটা। এবং ওখানে আপনারা জানেন শাহবাগ আন্দোলন হয়েছিল। শাহবাগ আন্দোলনও কিন্তু তার ভিতরে দুটো ভাগ ছিল। ওটা ভালো করে বলতে আলোচনা, বিশ্লেষণ, সেই দিক থেকে ওখানে তার প্রতিরোধ ইন্টেলেকচুয়াল হয়নি। আমি আমার কথাটা শেষ করে হয়ে গেছে সবাই। এই বলে আমরা ঘাতক নির্মূল সব বাহিনী ওখানে তৈরি করেছিল ওরা, এবং তার অধিকাংশই আওয়ামী লীগ দখল করে নিয়েছিল। তার নেতৃত্ব কখনোই গণতান্ত্রিক নেতৃত্ব ছিল না। যখন মজিবর সাহেবকে ওই
আমাদের ইকোনমিক্স সিরাজ কি নাম ওনার, ওই যে ছাপাদার বই লিখেছে, আমার গুরু হয়েছে না 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 সলিমুল্লাহ, সেটা এক ইকোনমিক যিনি ওই প্রথম 6 দফা দাবি মুজিবের উপরে দিয়েছিলেন, নামটা আমি একটু ভুলে গেছি বলতে পারবো, তিনি তার সাথে দেখা করতে চান মানে মুজিবের সঙ্গে। তখন ওনাকে বলেন যে আপনি বিরোধী দলের কি করলেন, তাহলে ওরা তো 5টা বেশি সিট পাবে না। দেখবেন ওই যদ্যপি আমার গুরু ওই বইটি আছে না সবার, তাতে আছে কিছুটা আব্দুল রাজ্জাক, তাতে করে উনি বললেন যে আমি আতঙ্কিত হলাম যে বিরোধী না থাকলে তো গণতন্ত্র থাকি কেমন। এই মানসিকতা তখন থেকে শুরু হয়েছিল এবং সেটা চরমতম জায়গায় গিয়ে দাঁড়িয়েছে হাসিনার সময়। এবং এই ভেঙে পড়াটা তার ভিতর থেকেও ভেঙে পড়া ছিল, যেমন সোভিয়েতেরও ভেঙে পড়ার ভিতরে তার নিজের ভিতর থেকে তার নিজের ক্ষয়রোগ ছিল সেই রকম। এবং এইটা আমি বলতে চাই যে এর বিরুদ্ধে ওখানকার প্রগতিশীল বুদ্ধিজীবীরা মানে অল্পবক্রে যেমন কথাটা বলেন, অনেক যুক্তিনিষ্ঠ সংখ্যক কথা বলছে এখন। ওই ফরাদ মজা উনি তো ইসলামী সমাজতন্ত্রের কথা বলেন, কিন্তু এই সামনে গিয়ে একটু কথা বললো আমাদের এখানে অনেক লোকটাকে আলোচনা করলো। এবং এই ধরনের যে সব প্রবণতা তার ভিতরে একটা মেকি কালচার আছে, অর্থাৎ যার জন্যে আমি এই কথা শেষ করবো, বামপন্থীদের আলোচনা করে বামপন্থার বিকাশ বাংলাদেশে নেই। এই না থাকাটা কিন্তু প্রধানত যুদ্ধটাও নেই মৌলবাদের সাথে, যে বৈজ্ঞানিক যুদ্ধ হওয়ার দরকার ছিল সেই যুদ্ধ। ফলত ওখানে হঠাৎ কাঁচা সবজি ফলের মতন উঠে ওঠে আর একটু জল এনে পচে যায়, সেইরকম করে বাংলাদেশের প্রধান পতন হচ্ছে, যা রাজনৈতিক দিক থেকে একটা বড় ইমেজ প্রমাণ। আমি কোনো রাজনৈতিক চাকরি নয়, আমি এসব বড় কথা বলতে পারি না, কিন্তু আমি শুধু এই কথাটা বলি, আমাদের এখানকার যে লোকেরা আমাদের আছি, আমরা যারা সচেতন ভাবে প্রায় বড় ভাই যেমন করে ছোট ভাইয়ের অনেক গালাগালি অনেক কিছু সহ্য করে সংসারটাকে আগ করে রাখার চেষ্টা করে, আগ্রাসনের জন্য নয়, ভালোবাসার জন্য। আমাদের এই দেশের যে বুদ্ধিজীবীরা আছে, এই দেশের যে অ্যাক্টিভিস্ট আছে, যত দুর্বলই হোক, কোন লেফটিস্ট সাম্প্রদায়িকতার পক্ষে নেই, একজন না। কারণ বামপন্থার প্রথম শর্ত হচ্ছে সে এই ধরনের মৌলবাদের বিরোধিতা করবে। তাই জন্য আপনারা যে বামপন্থীদের এই আলোচনা চক্রের ব্যবস্থা করেছেন, এটা হচ্ছে আমাদের নিজেদের যারা নিজেদেরকে বামপন্থী করতে চেষ্টা করে, ভাবতে চেষ্টা করে, তাদের একটা আত্মদর্শন এবং আত্মদীক্ষা, আত্মসমালোচনার একটা জায়গা। সেই দিক থেকে আমি এই দেশের বুদ্ধিজীবীদের আবেদন করছি যে তারা যেন ওই একই বৃন্তে একটি কুসুম হিন্দু মুসলমান যেমন আমাদের স্লোগান, তেমন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান ওর মা, এই ডাক দিয়ে সন্তানকে যেমন তুলতে বড় ভাই ছোট ভাইকে তুলে আনে জলে ফেটে, সেই রকম বোধে আমাদের যেতে হবে। আমি কোনো প্রেসক্রিপশন লিখছি না, আমি ডাক্তার না, আমি বলতে পারি না এইভাবে। অর্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান সমস্ত কিছুর সাথে তার সংযোগ। আমাদের যখন সেই যুগ, যখন প্রকৃতির সাথে যুদ্ধ করতে হবে, প্রকৃতিকে রক্ষা করার জন্য, আমাদের বিশ্বের ভারসাম্য রক্ষা করার জন্য, মানব সভ্যতা, সেখানে কি আমরা এই তথাকথিত সাম্প্রদায়িকতার এই ক্ষুদ্রতা নিয়ে এরকম যুদ্ধে যাব? এবং তা যাবে না কারা? সেটা একমাত্র আপনারা। আপনারা যত সংখ্যালঘু হন, আপনারা ভোট পান কিনা আমি তা জানি না, আপনারা ভোট বয়কট করেন কিনা তাও আমি জানি না, কিন্তু আপনারা যারা দ্য গ্রেট সোল, আমার কাছে সবচেয়ে রেসপেক্টেড যে অংশ জনগণের, তারা হচ্ছে বামপন্থীরা, তারা বিজ্ঞানে বিশ্বাস করে। আমি তাদের প্রতি রবীন্দ্রনাথের মতন বলি, আমার অগাধ বিশ্বাস নিয়ে আমি আমার কথা শেষ করছি, এই আবেদন জানিয়ে যে আপনারা আরো সক্রিয় হন এবং আপনারা আরো বলিষ্ঠভাবে এর প্রতিরোধে এগিয়ে আসুন। ধন্যবাদ, নমস্কার।